তুমি যদি ভালো মেয়ে হও তাহলে তোমার ভাই বোনরা তোমাকে দেখে অনুসরণ করবে। আমার ভাই বোনদের কারণে তো এমনি ওদের অনেক কষ্ট হচ্ছে, আমি যেন নতুন করে কোনো বার্ডেন না দিই, ওদেরকে আমার ভালো রাখতে হবে। হাজবেন্ড ভার্সেস বাবা মা, তুমি কি হাজবেন্ডের কথা শুনবা না তুমি আমাদের কথা শুনবা? বাড়ির বড় মেয়ে সিনড্রোম বা এল্ডেস্ট ডটার সিনড্রোম, অনেকে এটার সাথে প্যারেন্টিফাইড চাইল্ড এই জিনিসটাকে মিলিয়ে ফেলেন, মানে একটা শিশু যার কিনা খুব দ্রুত আসলে অ্যাডাল্ট রোলটা প্লে করতে হয়। কিন্তু আমি এটার সাথে একটু আলাদা বলবো, কারণ কি আমাদের সমাজে ছেলে এবং মেয়েদের দায়িত্বের কিছু পার্থক্য থাকে। একটা বড় বোনকে যে দায়িত্বটা নিতে হয় বা বাড়ির বড় মেয়েকে যে দায়িত্বটা আসলে নিতে হয় বা যেটা সময় এক্সপেক্ট করে, বাড়ির বড় ছেলের দায়িত্বটা কিছুটা কিন্তু পার্থক্য থাকে, আলাদা। কাজে এল্ডেস্ট ডটার সিনড্রোমটা বা বাড়ির বড় মেয়ে সিনড্রোমটা এটা অবশ্যই প্যারেন্টিফাইড চাইল্ডের থেকে কিছু ক্ষেত্রে আলাদা থাকবে। এবং এখানে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিংলি, এবং এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সেও দেখেছি, যদিও নামটা কি বাড়ির বড় মেয়ে সিনড্রোম, খুব ইন্টারেস্টিংলি সবসময় এটা প্রয়োজন নেই বাড়ির বড় মেয়ে হলেই সে এল্ডেস্ট ডটার সিনড্রোমে ভুগবে। অনেক সময় বাড়ির ছোট মেয়েও এল্ডেস্ট ডটার সিনড্রোমে ভোগে। বাড়ির মেজো মেয়ে বা যে কোনো 4-5 বোন থাকলে যে কোনো একজন, যেই মেয়েটা সবচেয়ে বেশি শান্ত, আন্ডারস্ট্যান্ডিং এবং যে আসলেই খুব ঠান্ডা মাথায় দায়িত্ব নিতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই বাচ্চাটাকে বা ওই মেয়েটাকেই আসলে এই এল্ডেস্ট ডটার সিনড্রোমে অনেক সময় সাফার করতে দেখা যায়। এটা কি কোনো ডায়াগনোসিস? না, এটা কোনো ডায়াগনোসিস না। কিন্তু যেটা দেখা যায়, এই যে সিনড্রোমটা, এই কারণে আমরা এটা বলছি কারণ এই প্যাটার্নে একটা বাচ্চা মেয়ের মানসিক জগতে যে পরিবর্তনটা চলে আসে পরবর্তী জীবনে একটা লম্বা সময় ধরে, এমনকি কারো কারো ক্ষেত্রে দেখা যায় মৃত্যুর আগ পর্যন্ত মানুষটা ওটাতে সাফার করে। এবং সে যে শুধু একা সাফার করে জিনিসটা এমন না, এটা সে তো নিজে সাফার করে, তার ফ্যামিলি মেম্বাররা, তার ক্লোজ বাউন্ডারিতে যেমন তার মা বাবার সাথেও তার একটা সাফারিংস থাকে, ভাই বোনদের সাথেও থাকে, এবং অবশ্যই বিয়ের পরে নিজের সন্তান নিজের স্বামীর সাথেও তাদের একটা সাফারিংস থেকে যায়। সো এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। এবং এখানে যে জিনিসটা আমি প্রথমে শুরু করব যে এল্ডেস্ট ডটার সিনড্রোম এটা আসলে কেন তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে একটা পরিবারে বাবা মার যে দায়িত্বটা, বা বলা যেতে পারে পরিবারে কার কি দায়িত্ব, এটা যখন আমরা আসলে কোনো বাউন্ডারি দিয়ে বা সীমারেখা দিয়ে নির্ধারণ না করি এবং কাইন্ড অফ সবাই সবাইকে ওই দায়িত্বটা চাপিয়ে দিচ্ছে বা যে যার দায়িত্ব ঠিক মতো পালন করছে না, এবং বাবা মার ভিতরেও দেখা যাচ্ছে হয়তো মানসিক দূরত্ব আছে, টানাপোড়েন আছে, বা ফ্যামিলিটাতে পাওয়ার ডিস্ট্রিবিউশন বলেন বা মানে যেটা ফ্যামিলি রেসপন্সিবিলিটি যেটা ডিস্ট্রিবিউশন ওটা ঠিক মতো তো থাকেই না। বা অনেক ক্ষেত্রে বাবা মা কারো একজনের অ্যাবসেন্স থাকতে পারে, অথবা বাবা মা কেউ একজন দীর্ঘ সময় ধরে যদি অসুস্থ থাকে, অথবা বাবা মা যদি দূরে থাকেন, সেই ক্ষেত্রগুলোতে দেখা যায় যে কোনো একজন সন্তানকে এই এল্ডেস্ট ডটার সিনড্রোমটার ভিতর দিয়ে যেতে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই এটাতে দেখা যায় যে বাবা মা বাচ্চার সাথে তার বয়স অনুপযোগী বিষয়গুলো সাধারণত শেয়ার করে ফেলেন, কাইন্ড অফ দেখা যায় কি একটা ফ্রেন্ডের মতো শেয়ার করছে এবং ওই বাউন্ডারিটা দিচ্ছেন, এবং এই ফ্রেন্ড তারা ভাবছে ফ্রেন্ডলি শেয়ারিং হচ্ছে, বাট জিনিসটা ফ্রেন্ডলি শেয়ারিং এর চেয়েও বাচ্চাটার উপরে একটা দায়িত্ব চলে যাচ্ছে যে আমার মা বা বাবা আসলে এত সাফার করছে, সো আমাকে আসলে আমার ভাই বোনদের দায়িত্ব নিতে হবে, ওদেরকে আমার বুঝিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। মানে অলরেডি আমি কিন্তু সিমটম বলা শুরু করে দিয়েছি। সো তাদের ফার্স্ট যে সিমটমটা থাকবে, তারা অতিরিক্ত দায়িত্ব নেওয়ার চেষ্টা করে। অতিরিক্ত যে দায়িত্ব নেওয়ার চেষ্টা সে করছে, এটা কিন্তু কাইন্ড অফ তার একটা কোপিং মেকানিজম। এটা সে না করতে পারলে সে ভালো থাকে না। কারণ কি একটা জিনিস, তার বাবা মাকে যখন সে দেখছে যে দায়িত্বটা তাদের পালন করার কথা, এটা হয়তো তারা পালন করছে না, বরং তাকে এটা বলা হচ্ছে, কথাগুলো খেয়াল করবেন, তুমি যদি ভালো মেয়ে হও তাহলে তোমার ভাই বোনরা তোমাকে দেখে অনুসরণ করবে, এবং এ কারণেই তোমাকে সঠিক সময় পড়তে বসতে হবে, ঘুমাতে হবে, তোমাকে আমাদের সব কথা শুনতে হবে। কাইন্ড অফ এই বাচ্চাটাকে একটা গুড গার্ল সিনড্রোমের ভিতরে নিয়ে যায়। সেটা আরেকটা সিনড্রোম, এটা আরেকটা দিন বলবো। সো বাচ্চাটাকে সবসময় একটা ভালো মেয়ের পোশাক পরে থাকতে হবে। প্রথমে এটা একটা তো প্রেশার থাকবে, এবং আরেকটা যেটা প্রেশার থাকে যে তুমি বড় বোন, কাজেই তুমি ওকে ছোটবেলা থেকে শুনে তুমি ওকে পটিটা করায় দাও, তুমি ওকে ভাতটা খাওয়ায় দাও, তুমি ওকে ঘুম পাড়ায় দাও, যখন মা বা বাবা থাকবে না বলা যেতে পারে তুমি ওদের মা বাবা হবা, সেকেন্ড মা বাবা, মানে কন্টিনিউয়াসলি বাচ্চাটাকে এইরকম কিছু চিন্তা দেওয়া হচ্ছে। এবং একটা জিনিস আরো যেটা প্যাথেটিক থাকে, বাচ্চাটাও হয়তো ছোট,
ওর হয়তো ওর ছোট ভাই বোনদের সাথে এইজ গ্যাপ থাকে মাত্র 6 বছর, 4 বছর, কখনো 3 বছর। বাচ্চাটাকে তার খেলনাটা শেয়ার করতে হচ্ছে, তার ফেভারিট খেলনা তাকে দিয়ে দিতে হচ্ছে। বাচ্চার ছোট ভাই বোনরা যদি কাঁদছে, তাকে ধুম করে একটা মার খেতে হচ্ছে বা একটা বকা খেতে হচ্ছে, অথচ বাচ্চাটা হয়তো কিছুই করেনি। সে ব্ল্যাঙ্ক ভাবে তাকায় আছে যে আমাকে কেন বকা দেওয়া হচ্ছে। বা অনেক সময় বাচ্চাটারও নিজের ইচ্ছা করে যে আমাকে একটু আব্বু আম্মু জড়ায় ধরুক, আমাকে একটু আদর করুক, বাট চোখের সামনে ওকে এটাই দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে না, তুমি তো বড়, তোমাকে বুঝতে হবে, তুমি ভালো, তুমি দায়িত্ব নিতে পারো, কাজেই তোমার ছোট ভাই বোনের এখন এটা বেশি প্রয়োজন, ওদেরকে আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে। এই বাচ্চাটার যে কোনো নিড থাকতে পারে, এটা কোনো কিছুই নাই। এবং অনেক সময় আমি যেটা প্রথমে বললাম যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওই বাচ্চাটাকে সাটেল ওয়েতে এই যে এল্ডেস্ট ডটার বা বড় মেয়ে সিনড্রোম, এটার ভিতরেও তাকে নিয়ে ফেলা হয়। যেমন বাচ্চাটাকে তখন তার মা হয়তো কন্টিনিউসলি বলছে আমার খুব মন খারাপ লাগছে, আমি আসলে তোমার ছোট ভাই বোনদের দেখাশোনা করতে পারছি না, আমি ব্যর্থ মা, আমি আসলে কি করব, তুমি আমাকে সাহায্য করো। এই যে নিজের ভালনারেবিলিটিটা অনবরত একটা বাচ্চাকে বলছে, বাচ্চাটা না অল টাইম তার বাবা মাকে চেক করতে থাকে, তারা কি ঠিক আছে, ওদের কি কোনো কষ্ট হচ্ছে, ওরা আমার ভাই বোনদের কারণে তো এমনি ওদের অনেক কষ্ট হচ্ছে, আমি যেন নতুন করে কোনো বার্ডেন না দিই, ওদেরকে আমার ভালো রাখতে হবে। এই যে একটা প্রেশার নেওয়া এই বাচ্চাটা শুরু করলো, এটা না একটা নেভার এন্ডিং জার্নি। ইনফ্যাক্ট এই মানুষটা যখন বড় হবে, নিজের পড়াশোনা, নিজের সংসারও করবে, তখনও তার মাথায় ওই দায়িত্বটাই থাকে, আমার ভাই বোনরা কি সবার নিজের পায়ে দাঁড়িয়েছে, আমার বাবা মাকে কি আমি ঠিক মতো দেখে রাখতে পারছি, ওরা সবাই ঠিক আছে তো, কন্টিনিউয়াসলি। এবং তাকে যে নিজেকেও সে কখনো গুরুত্ব দিতে পারে, এই জিনিসটা তার মাথায় আসে না। তার অলওয়েজ চিন্তা থাকবে আমার পরিবারের মানুষগুলো ঠিক আছে নাকি, কারণ প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড তাকে এটা শেখানো হচ্ছে এবং সে ওই প্রেশারটা নিচে, সবাইকে ভালো রাখতে হবে। জিনিসটা আপনি চিন্তা করে দেখেন, শুনতে হয়তো অদ্ভুত লাগে, কিন্তু যারা আজকে এটা শুনছেন, যাদের জীবনে এটা হয়েছে, তারা প্রত্যেকেই হয়তো মেলাতে পারবেন, চোখের সামনে আপনাদের হয়তো পুরো ভিভিডলি চলে আসবে জিনিসটা। থ্রিতে পড়া বাচ্চা বা ক্লাস 2তে পড়া বাচ্চা বাসায় এসে ভাত রান্না করছে, বা হচ্ছে তারপরে সে অন্য ভাই বোনদেরকে খাওয়াচ্ছে, তারপর নিজে খেতে বসছে, নিজের কাপড়টা ধুচ্ছে, বা নিজের টেবিলটা রান্না বান্না সবকিছু গুছিয়ে মাকে খেতে ডাকছে বা বাবাকে খাবারটা দিচ্ছে, বা সবাইকে সুন্দর করে ঘুম টুম পাড়ায়, তারপরে হয়তো সে নিজের পড়াটা পড়ার চেষ্টা করতেছে, বা স্যার আসবে, স্যারের কাছে পড়তে হবে, ওইটা সে পড়ার সময় পাচ্ছে না বা কখনো পাচ্ছে, মানে একটা হুলস্থুল অবস্থায় থাকে। এবং আমি অনেক কেস সিনারিওতে এরকম দেখেছি যে বলছে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের নাস্তা করার আগেও আমাকে আগে হচ্ছে বাসার সবার নাস্তা রেডি করতে হতো, এজন্য আমার স্কুল যদি 7টায় থাকতো আমাকে হয়তো 4টা 5টার ভিতরে উঠে যেতে হতো। খুব অ্যাবসার্ড লাগছে তাই না? একটা 3-4 বাচ্চা কিভাবে এগুলো করতে পারে? হ্যাঁ, তারা এগুলাই করে এবং 2-3 বাচ্চাও এটা করে। সো এটা উঠে তারা তাদের ভাই বোনদেরকে রেডি করছে বা আমার জন্য নাস্তাটা রেডি করে হয়তো স্কুলে চলে যাচ্ছে, এবং এসে বাসায় ফিরে এগেইন তারা হয়তো দুপুরের খাবারটার জন্য প্রিপারেশন নিচ্ছে। বাসায় আগের দিন হয়তো যদি কোনো সাহায্যকারী থাকে, উনি যে রান্নাটা করে রেখে গিয়েছেন ওটা রেডি করছে, ভাতটা জাস্ট বসিয়ে নিয়ে আসে, টেবিলে দিচ্ছে, ভাই বোনরা খাচ্ছে, মা বাবার জন্য খাবারটা রেডি করে দিচ্ছে, দেন সে হয়তো নিজে খাচ্ছে বা নিজে কাপড় চোপড়গুলো গুছিয়ে টুছিয়ে ভাই বোনদেরকে ঘুম পাড়িয়ে তারপরে তার যদি কোনো পড়া থাকে ওটা সে রেডি করছে, তারপরে আবার বিকালের নাস্তার একটা ঝুঁকি, কন্টিনিউয়াসলি একটা মার যে দায়িত্ব, খেয়াল করে দেখেন একটা বাচ্চা মেয়ে ওই দায়িত্বটা নিচ্ছে। এবং যেহেতু মেয়েদের ভিতরে একটা মাদারলি ইনস্টিংক্ট থাকে, সে ওটাকে আস্তে আস্তে করে তার কাছে এটাই সাধারণ মনে হচ্ছে। এবং অনেক সময় এই যে সে এত প্রেশার নিচ্ছে, এত প্রেশার নেওয়ার ফলেও তাদের জন্য যেই জিনিসটা অসম্ভব মানে প্যাথেটিক থাকে, খেয়াল করেন সে কিন্তু তার পড়াশোনা ছাড়ে নাই। আপনি যদি অলরেডি তার রুটিনটা খেয়াল করেন, আমি যেটা বলছি, সো ওই যে পড়াশোনাটা ছাড়ে নাই, এই বাচ্চাগুলো ওভার অ্যাচিভার থাকে। কারণ ওই যে লাইনটা খেয়াল করেন, বাবা মা তাকে বলছে তুমি বড় মেয়ে, তুমি যেই পথে যাবা তোমার ছোট ভাই বোনরা তোমাকে ওটা দেখে ফলো করবে। অনেক সময় বাবা মারা এটা করেন যে ওই বাচ্চাটাকে হয়তো ডাক্তার হতে হবে, তাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, বা বাচ্চাটাকে হয়তো বাইরে গিয়ে সেটেল করতে হবে, কারণ সে তখন তার অন্য ভাই বোনদেরকে নিয়ে সেটেল করবে, বাবা মাকে নিয়ে সেটেল করবে, বা বাচ্চাটাকে অনেক টাকা কামাতে হবে। যদিও সে মেয়ে, তার জীবনে যে বিয়ে বলে কোনো একটা শব্দ আসতে পারে, ওই শব্দটাই তার মাথায় ঢুকানো হয় না। তোমাকে পড়াশোনা করতে হবে, ভালো ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে হবে, তোমার ভাই বোন মা বাবার দায়িত্বটা নিতে হবে। তার যে কোনো নিজের চাওয়া পাওয়া থাকতে পারে, নিজের একটা মানে কষ্ট থাকতে পারে, ওই জায়গাটার দিকে কখনো তার তাকানোর কোনো সময় নেই, কোনো ফুরসত নাই। এবং এই যে একটা র্যাট রেসের ভিতরে তাকে ঢোকায় দেয়, সে তার যে কষ্ট হচ্ছে, সে যে পড়ে যাচ্ছে, তার দুশ্চিন্তা হচ্ছে, তার বিষণ্ণতা কাজ করছে, সেটা চিন্তা করতে পারবে না। এখন সে তো মানুষ, তারপরেও তো তার নিজের মনের ভিতরে একটা ভালো লাগা তৈরি হতে পারে, ফ্রেন্ডদের সাথে গল্প করা, ঘুরতে যাওয়া বা সিনেমা দেখা।
বা হয়তো কোনো কাউকে একটু ভালোও লেগে যেতে পারে, কিন্তু তার মাথার ভিতরে ওই যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভালো মেয়ের একটা তকমা তাকে রাখতে হবে, পরিবারকে অসম্মান করা যাবে না, কাজে সে সব কিছু বাদ দিয়ে দেয়, না 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 কোনো দিকে তাকানো যাবে না, শুধু আমাকে এখানে পড়াশোনা করতে হবে, ভালো কিছু অ্যাচিভ করতে হবে, তাহলে আমি বাবা মার নাম উজ্জ্বল করতে পারবো, আমার ভাই বোনদেরকে আমি সাহায্য করতে পারবো। এবং ওইখান থেকে আস্তে আস্তে করে তাদের আরেকটা যেই টেন্ডেন্সি স্টার্ট হয়ে যায়, তারা মানুষকে খুশি করতে চায়, এবং তারা মানুষকে খুশি করে মানে এটাও তাদের আরেকটা কোপিং মেকানিজম, যে ওই অ্যাটেনশনটা তাদের পেতে ভালো লাগে। কারণ আলটিমেটলি তারা অনবরত যে কাজ করে যাচ্ছে, রোবটের মতো যে দৌড়ে যাচ্ছে, তাদের তো কোনো ভ্যালিডেশন লাগবে, একটা অ্যাকনলেজমেন্ট তো লাগবে। বাবা মা হয়তো বলছে, কিন্তু কখনো তাদেরকে ওই প্রশংসাটাও হয়তো করা হয় না, যে মা মানে ইউ আর ডুইং ইনাফ বা থ্যাংক ইউ মা, এই শব্দগুলো তাদেরকে খুব খুব কম বলা হয়। সবসময় বলা হয় ও আচ্ছা এটা করেছো, তোমাকে আরো ভালো করতে হবে। কাজেই তাদের ভেতরে ক্রেভিংটা থাকে যে আমি যে এত দৌড়াচ্ছি, কেউ তো বুঝুক, কেউ তো আমাকে একটু ভালো বলুক, বা এই যে মানে আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে যাচ্ছে না তো। ওই যে একটা ক্রেভিং, একটা অ্যাকনলেজমেন্ট পাওয়ার, একটা ভালোবাসা পাওয়ার, যে কেউ আমাকে বলবে যে আই এম ডুইং ইনাফ, বা আমাকে এই অ্যাকনলেজমেন্টটা পাওয়ার জন্য সে যে সবসময় বাবা মা বা ভাই বোনের জন্য ভালো করে এমন না, সে অনেক সময় তার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কাইন্ড অফ ওই রকমই একজন কেয়ার গিভার হয়ে যায়। আমরা অনেক সময় বলি না, ফ্রেন্ড সার্কেলে ও তো চাও ফ্রেন্ড সার্কেলের মা, ও যে কোনো সমস্যা ওর কাছে চলে যাও, ওর সমাধান করে দিবে। পেছনে তাকায় দেখি এই যাকে আমরা মা খেতাব দিচ্ছি, অ্যাকচুয়ালি সে আসলে কেন আজকে এই মার রোলটাতে চলে আসছে। চাকরি ক্ষেত্রে কলিগদের ভিতরে উনি সব সমস্যার সমাধান করে ফেলবে, কোনো সমস্যা নাই, কেন সেই কাজটা করছে। ইভেন এই মানুষগুলাই ইন্টারেস্টিংলি এই যে সবাইকে খুশি করার চেষ্টা করতেছে, কারণ এটা একটা কোপিং মেকানিজম। এটা যদি সে না করতে পারে এবং মানুষ যদি তার উপরে খুশি না হয়, তার অদ্ভুত রকমের একটা গিল্ট কাজ করে, তাহলে মনে হয় আমি এনাফ করতেছি না, আমাকে মনে হয় আরো করতে হবে, তাই না? এবং সে তার নিজেকে আরো বেশি ওভার প্রেশার করে, যেটা যে শুরুর পয়েন্টটা ছিল। এবং এখান থেকেই চলে আসে যেটা অলরেডি বোঝাই যাচ্ছে, এই মানুষগুলো না কখনো বাউন্ডারি সেট করতে পারে না। বাউন্ডারি তারা কি সেট করবে, এটা তো তাদের কাছে সেলফিশনেস মনে হয়ে যায়। এটা মনে হবে আমি বাউন্ডারি সেট করবো মানে আমাকে না বলতে হবে, তাহলে কাকে না বলতে হবে? আমার বাবা মা ভাই বোনকে না বলতে হবে। আর না বলা মানে মানুষ আমার উপর খুশি হবে না, এবং না বলা মানে তার মানে হচ্ছে মানুষগুলোকে আমি কষ্ট দিব, আমি তো তাহলে অনেক সেলফিশ হয়ে যাব। এটা কিভাবে সম্ভব? এবং না যদি বলি তার মানে কেউ আমাকে সাহায্য চাইলে আমি তাকে সাহায্য করব না, কিন্তু আমার তো সাহায্য করতে ইচ্ছা করে, এবং সাহায্য করলে তারা যখন আমার দিকে একটু পজিটিভ একটা মানে চোখ নিয়ে তাকায়, তারা আমার দিকে তাকিয়ে হাসি দেয়, এটা তো আমার খুব ভালো লাগে। বাউন্ডারি সেট করা নিয়ে একটা স্ট্রাগল থাকে, এবং দেখা যাচ্ছে তারা অলওয়েজ একটা মানে অ্যাকনলেজমেন্ট ভিতরে ভিতরে আশা করে, কিন্তু হয়তো তারা তাদের ইমোশনটাকে এক্সপ্রেস করতে পারে না। ফলাফলটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে? তাদের পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে বাবা মার সাথে এবং ভাই বোনদের সাথে তাদের সম্পর্কে আসলে টানাপোড়েন শুরু হয়ে যায়। গল্পটার শুরুটা শুনলে এরকম মনে হচ্ছিল না যে বাবা মা ভাই বোনের জন্য যেহেতু অনেক করছে, কাজেই বাবা মার সাথে ভাই বোনদের সাথে সম্পর্কটা খুব ভালো থাকবে, কিন্তু খুব তিতা সত্য কথা, এই মানুষগুলোরই আসলে তাদের ওই ক্লোজ ফ্যামিলি মেম্বারদের সাথে একটা টানাপোড়েন শুরু হয়। কেন? কারণ হচ্ছে তারা যখন এরকম দৌড়েই যাচ্ছে পরিবারের জন্য, কিন্তু পরিবার থেকে কখনো মানে অ্যাকচুয়াল পজিটিভ যে একটা গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা বোধ, ওটা কখনো তারা দেখে না। এবং এই জিনিসটা যেটা খুবই কষ্টকর, একটা সময় সে ক্লান্ত হওয়া শুরু করে যে আমি আর কত দৌড়াবো, মানে আমার দিকটা কেন কেউ কখনো দেখে না। এবং সে যখনই তার বাবা মার দিকে একটু তাকায়, একটা সময় তো সে বড় হয়, সে তো আর ছোট থাকে না, তাই না? সে তো বড় হয়ে গেল। বড় হওয়ার পর সে যখন দেখে যে কই আমার জীবন নিয়ে তো কেউ চিন্তা করে না, মানে আমার যে কাউকে মানে ভালো লাগতে পারে, আমি যে বিয়ে করতে পারি, বা আমারও যে নিজের পরিবার সন্তান হতে পারে, এটা নিয়ে আমি চিন্তা করব, এটা নিয়ে তো কেউ চিন্তা করে না। আশেপাশের মানুষরা বলছে যে আমি কি বিয়ে করব না, বা আমার কি নিজের কোনো সংসার হবে না, বাট আমার বাবা মা এখানে নির্লিপ্ত। এবং কিছু ক্ষেত্রে তো বাবা মা ভুলে উচ্চারণই করে না যে তুমি বিয়ে করবে, এবং যত পারে না তোমার বিয়ে করার দরকার নেই, তুমি এখন বিয়ের কথা বলো না, পরে আমরা তোমার বিয়ে দিব। শুনতে খুব অদ্ভুত শোনা গেলেও বাবা মারা এই কাজগুলো করে থাকেন, খুব প্যাথেটিক ট্রুথ। এবং ওখান থেকেও দেখা যায় যে সে যখন বাবা মার সাথে বিষয়গুলো নিয়ে কথা বলতে যায়, যে আব্বু আম্মু ছোটবেলায় তো আমি এরকম কষ্ট করছি, তোমরা মানে আমাকে ওই সময়গুলোতে এরকম আচরণ করেছো, ওটা সে কখনো কোনো ক্লোজার পায় না, প্রপার কোনো উত্তর সে পায় না, যে আসলেই তাকে এরকম ভাবে কেন ছোটবেলাতেই বড় মানুষের দায়িত্বগুলো দেয়া হয়েছিল। এবং আরো যে জিনিসটা ছোটবেলা থেকে সে নিজের চোখে যেটা দেখে থাকে,
সে ছোট মানুষ, দায়িত্ব পালন করছে, পরিবারের যে সবচেয়ে অ্যাডাল্ট বা গৃহকর্ত্রীর দায়িত্ব সে পালন করছে, কিন্তু সম্মান দেওয়ার বেলাতে ওই মানুষটাকে ছোট বাচ্চাদের মতো করে ট্রিট করা হয়। তার কথা কেউই ওরকম করে শোনে না, তাকে ওরকম করে কেউ সম্মানও দেয় না। এবং বিশেষ করে এই জিনিসগুলো দেখে বাইরের মানুষরা যখন আসে বা কোনো বাসায় সাহায্যকারী আসে বা আত্মীয় স্বজনরা আসে, তাদেরকে কোনো পাত্তাই দেওয়া হয় না এবং তাদের কথা কেউ গুরুত্ব আমলে নেওয়া হয় না, কারণ সবাই দিন শেষে ওটা বলে তুমি ছোট মানুষ, তুমি এগুলো বুঝবা না। অথচ সে কিন্তু গৃহকর্ত্রীর সব দায়িত্বগুলো পালন করছে। এবং ওই যে রিজনমেন্টটা বা ওই যে মনের ভিতরে ক্ষোভটা তৈরি হচ্ছে যে আমাকে তো অসম্মান করা হয়, কিন্তু ঠিকই তো দায়িত্বের বেলা আমাকে দিয়ে এই দায়িত্বগুলো পালন করানো হচ্ছে। এবং ভাই বোনদের ক্ষেত্রেও যেটা দেখা যায় যে কাইন্ড অফ সে তো তার মানে বাচ্চার মতো করে ভাই বোনগুলোকে মানুষ করছে, যদিও হয়তো তাদের সাথে তার বয়সের দূরত্ব খুব বেশি না, 4-5 বছর, 6 বছর, কখনো কখনো 10-15 বছর হয়ে থাকে। বাট ওই যে ছোট কম তো দায়িত্ব মানে এজ ডিফারেন্সটা থাকে, কিন্তু সে তো ভাবে যে আমি তো ওকে বাবা মার মতো করে পালন করছি, কাজে ভাই বোনরাও আমাকে বাবা মার মতো করে সম্মান করবে, আমাকে ওরাও ভালোবাসবে। কিন্তু উনি যেই ভালোবাসাটা দিচ্ছেন ওটা ওভাবে করে উনি ফেরত পান না। এবং অনেক ক্ষেত্রে ওনার বাবা মা ওনাকে যেরকম একটা র্যাট রেসের ভিতরে রেখেছেন, পারফেক্ট একটা লাইফে ওভার অ্যাচিভার হিসেবে দৌড়িয়ে বেরিয়েছেন, উনিও ভাই বোনদেরকে না ওরকম একটা পারফেক্ট লাইফ দেওয়ার চেষ্টা করে। এবং কনফ্লিক্টটা ওখানে হয় যখন ভাই বোন বলে বসে তুমি আমাদের বাবা মা না, তুমি আমাদের বড় বোন বা তুমি মেজ বোন বা তুমি সেজ বোন, ইনফ্যাক্ট তুমি বাড়ির ছোট মেয়ে হতে পারে, সো তুমি এটা নিয়ে এত বেশি কথা বলতে আসবা না। কাজে এই যে কথাগুলো যখন তাদের কানে বাজে, তখন আস্তে আস্তে করে সম্পর্কের যে একটা সুতা থাকে ওটা কিন্তু ধীরে 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 ছিঁড়তে শুরু করে বা ওটার উপরে অনেক বেশি আঘাত আসতে থাকে এবং মানুষটার মনটা ক্ষতবিক্ষত হতে থাকে এবং তার পরিবারের সদস্যদের প্রতি তার ক্ষোভ তৈরি হতে থাকে। যেই পরিবারের মানুষগুলোকে সে অসম্ভব ভালোবেসে নিজের জীবনটা পুরোপুরি তাদের জন্য দিয়ে দিচ্ছিল, তাদের প্রতি আস্তে আস্তে ক্ষোভ তৈরি হয় এবং নিজেই সে কখন যেন একটা টক্সিক মানুষে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেটা নিজেও বুঝতে পারে না। এবং এখান থেকেই পরের যে উপসর্গটা অনেক ক্ষেত্রে এটা ওনাদের ক্ষেত্রে দেখা যায় যে এক ওনাদের ইমোশনাল ম্যানেজমেন্ট যেহেতু খারাপ, ওখান থেকে সবসময় একটা অপরাধ বোধের ভিতরে চলে যায়। ওই যে বাউন্ডারি সেট করতে পারে না, আমি কি না বলবো এটা কেমন একটা জিনিস, আবার হ্যাঁও বলতে পারছে না, কারণ রিলেশনশিপগুলো তো আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে, তার হ্যাঁ বলতে ইচ্ছা করে না, আবার সে নাও বলতে পারছে না। এই যে একটা গিল্টের ভিতরে থাকে, একটা দোটানার ভিতরে থাকে, অল টাইমই তারা দেখা যায় এক্সট্রিম দুইটা মেরুতে চলে যায়, হয় তারা অতিরিক্ত ভালোবেসে ফেলে অথবা তারা অতিরিক্ত কঠোর হয়ে যাচ্ছে। এবং এ কারণে আস্তে আস্তে করে তাদের ইমোশনাল ভালনারেবিলিটিটা অনেক বেশি বেড়ে যেতে থাকে, তাদের দুশ্চিন্তাগ্রস্ততা বেড়ে যায়, অতিরিক্ত দুশ্চিন্তা করতে থাকে সব কিছু নিয়ে, সব সময় মাথার ভিতরে তাদের একটা দ্বন্দ্ব চলতে থাকে, এটা কি হবে, ওটা কি হবে, এটা করলে ওরা কিভাবে নিবে, এইভাবে যদি করি এই জিনিসটা কেমন হবে, মাথার ভেতরে একটা কল্পনার জগতে সে নিজের সাথে কথা বলতে থাকে, নিজের সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হয়ে যেতে থাকে। এখান থেকে যে জিনিসটা আলটিমেটলি, এখন যদি ওই মানুষগুলোর জীবনের দিকে আমরা তাকাই, এতক্ষণ তো সে তার পরিবারের সদস্যদের নিয়ে থাকলো, এই মানুষগুলো তো কখনো কখনো আসলে বিয়েও করে, কখনো কখনো দেখা যায় বিয়ে না করলেও কোনো একটা মানুষকে সে ভালোবাসে, তাই না? সো ওনাদের ক্ষেত্রে রিলেশনশিপে পার্টনার চুজিং এর ক্ষেত্রে তারা সাধারণত কিছু ক্ষেত্রে ব্রোকেন মানুষ অথবা যারা একটু বয়স, যারা একটু দেখা যায় একটু ছোট ছোট, যাদের ডিপেন্ডেন্সিটা একটু বেশি থাকে অন্যদের উপরে, এরকম মানুষদেরকে তারা বেছে নেয়। কারণ ওই যে মাদার ফিগার তো আছে যে কাইন্ড অফ সে তার ভালোবাসার মানুষটাকে ওই কেয়ার করবে, নার্সিং করবে বা কাইন্ড অফ তাকে সবসময় সে ওই সব সাজেশন দিবে, আগলায় রাখবে, এরকম একটা প্যাটার্ন থাকে। অথবা তারা যেটা করে মানে কাইন্ড অফ একটু ফাদার ফিগার টাইপের কাউকে বেছে নেয়, কারণ সে তো নিজে অসম্ভব রকম একটা অভাবের ভিতরে থাকে যে কেউ তাকে বুঝবে, কেউ তাকে আগলে রাখবে, কেউ তাকে অ্যাকচুয়ালি তাকে নার্সিং করবে বা কেয়ার গিভিংটা করবে। সো দুইটা এক্সট্রিম এগেইন, যারা একটু বাচ্চা বাচ্চা টাইপের এরকম কাউকে বেছে নেবে, অথবা যারা খুব আন্ডারস্ট্যান্ডিং বা কেয়ার গিভার টাইপের ওরকম কাউকে বেছে নেবে। এবং এর ফলে যেটা দেখা যায় অনেক সময়ই তারা হয়তো রিলেশনশিপে যখন ইনভলভ হয়, বাসায় বলতে গেলে ওই যে বাবা মা তো বিয়ের কথা শুনতেও কিছু ক্ষেত্রে নারাজ থাকে, আর যদি বিয়েও করে বাবা মা অলওয়েজ তাকে কাইন্ড অফ মানে এই জায়গাটাতে রাখে হাজবেন্ড ভার্সেস বাবা মা, তুমি কি হাজবেন্ডের কথা শুনবা না তুমি আমাদের কথা শুনবা, ও তুমি এখন বিয়ে করেছো, তুমি তো এখন আমাদেরকে ভুলেই যাবা, তোমার বাবা মা তো এখন তোমার পর হয়ে গেছে, সো তুমি তো হাজবেন্ডের কথাই শুনবে। এবং অদ্ভুত রকমের আরেকটা মানসিক টানাপোড়েনে পড়ে যায়, আমি আজকে কাকে প্রায়োরিটি দিব, এবং দিন শেষে তার তো অভ্যস্ততা বাবা মার কথা শুনে, সো তার মেকানিজমটা ওভাবেই চলবে যে হাজবেন্ড কি বলছে ওটার উপর দেশে তার বাবা মার কথা শুনবে। এবং সে কখনো এটা বুঝতেও পারে না যে তার বাবা মা হয়তো তার হাজবেন্ডের সাথে একটা অসুস্থ প্রতিযোগিতায়
পর্যায়ে যাচ্ছে যে আসলে দুইজনের কাকে গুরুত্ব দিব, মানে দুজনই তো আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি দুজনের কথাই শুনবো। বাট রিলেশনশিপ হায়ারার্কিতে বিয়ের পরে আসলে আমার তো অ্যাকচুয়ালি অ্যাটেনশন বা আমার যে প্রায়োরিটি ওটা তো চেঞ্জ হওয়ারই কথা ছিল, এটাই তো ন্যাচারাল। বাট এই জিনিসটা তার মাথায় আসে না। ওই যে সে ট্রেন আপ করা এভাবে এবং নিজের মাথার ভিতরে সে একটা কন্টিনিউয়াস যুদ্ধের ভিতরে চলে যায়, একটা আর্গুমেন্টে চলে যায়, অনবরত মাথার ভিতর নিজেই নিজের সাথে কথা বলতে থাকে। এবং এখান থেকেই যেটা আরেকটা স্ট্রাগলের বিষয় চলে যায়, সে তার রিলেশনশিপে যে নার্চারিংটা করবে তার পার্টনারকে, ওই নার্চারিংটা সে করতে পারে না। সে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি সে কাইন্ড অফ ফাদার ফিগার টাইপের কাউকে নিয়ে নেয়, সে এটা এক্সপেক্ট করে যে ওই ফাদার ফিগার মানুষটাই, যদিও পার্টনার, তাকে ফাদার ফিগার, খেয়াল করেন ইচ্ছা করে শব্দটা বলছি, তাকে নার্চার করবে, তাকে আগলে রাখবে, তাকে ঘিরে রাখবে। সে এটা মেনে নিবে যে সে তার পরিবারের জন্য সব কিছু করবে, তার হাজবেন্ডের প্রতি বা তার ভালোবাসার মানুষটার প্রতি সে দায়িত্ব পালন না করলেও সে তার জন্য থাকবে। কারণ কি, ওই যে সে তো তাকে বুঝবে, আনকন্ডিশনাল একটা ভালোবাসা দিবে, সে তার জন্য বলা যেতে পারে মাথার উপরের বট গাছটা হয়ে থাকবে, ছায়াটা বা ছাতাটা হয়ে থাকবে। এবং অনেক ক্ষেত্রে যখন তার নিজের বাচ্চা নেওয়ার প্রশ্ন চলে আসে, সে তার ফ্যামিলি ঠিক সেট করতে পারে না, কারণ তার কাছে তো মনে হয় আমার ভাই বোনরাই তো আমার বাচ্চা, ওরা তো এখনো উঠে দাঁড়ায় নাই, সো আমাকে এটা ওয়েট করতে হবে। অনেক সময় এভাবে করে আস্তে আস্তে করে একটা টানাপোড়েন চলে আসে এবং দেখা যায় যে হাজবেন্ডের সাথেও সম্পর্কটা খারাপ হতে থাকে। আর যদি সে তার চেয়ে বয়সে মানে সমান বা বড়, কিন্তু ওই যে একটু বাচ্চা টাইপের মানসিকতার কাউকে বিয়ে করে থাকে, সেই ক্ষেত্রেও তখন একটা পর্যায়ে সে হাঁপিয়ে ওঠে, কারণ সে তার বাসাও সামলাচ্ছে, তার হাজবেন্ডকেও বা পার্টনারকেও সামলাতে হচ্ছে। এটা তার জন্য অনেক বেশি এনার্জি ড্রেনিং এবং মেন্টাল ফ্যাটিক ক্রিয়েট করে, এবং ওখানেও সম্পর্কে টানাপোড়েন শুরু হয়ে যায়। কারণ যখন হাজবেন্ড এটা এক্সপেক্ট করে যে তুমি আসলে আমাকে একটু কেয়ার করো, তুমি বা আমার ফ্যামিলিকে তুমি একটু কেয়ার করো, সে তো একটা মানুষ, কত দিকে সে তাকাবে। আলটিমেটলি সম্পর্কগুলো তার বাবা মার সাথে, ভাই বোনের সাথে একটা সময় ভালো থাকে না। হাজবেন্ড যদি তাকে ওই আন্ডারস্ট্যান্ডিং বা আনকন্ডিশনাল সাপোর্টটা না দেয়, তার সাথেও সম্পর্কে টানাপোড়েন চলে যায়। বাট জিনিসটা কি, মানুষটা কিন্তু ভালো, তার নিয়তটা কিন্তু ভালো ছিল। ওই যে মানে ছোটবেলায় একটা ছোট বাচ্চাকে বড় মানুষের যে দায়িত্বগুলো চাপিয়ে দেওয়া হলো, এবং যেটা বাবা মার নিজেদের প্যারেন্টিং মিস্টেকের কারণে হলো, এই মানুষটার এই আর্লি চাইল্ডহুড যে মানে রোলটা মিসপ্লেস করা হলো, ওখান থেকে তার সাফারিংসগুলো কিন্তু স্টার্ট হলো, তাই না? এবং এখানে এই যে সাফারিংসটা, এটা লাইফ লং একটা সাফারিংস, যে সে তার নিজের সাথে বয়ে নিয়ে চলবে। এবং শুরুতে বলেছি, এখন আমি এটা ক্লিয়ার করব, যদিও এটা বাড়ির বড় মেয়ে সিনড্রোম হিসেবে বলছি, বাট বিলিভ মি শুধুমাত্র বড় বোনরাই এটাতে সাফার করে না। কারণ অনেক সময় যেটা দেখা যায়, বড় মেয়েদেরকে প্রেশারটা দিতে দিতে কিছু ক্ষেত্রে বড় মেয়েরাও যে রিজেন্টমেন্টটা যখন ক্রিয়েট হয়ে যায়, দেখা যায় ফ্যামিলির অন্য কোনো একটা বাচ্চা যে আন্ডারস্ট্যান্ডিং, যে আরেকটু কাম, বা যে বড় মেয়ের চেয়েও আরেকটু কামার ভার্সন, সে ওই রোলটাতে চলে যায়। তখন এটা শিফট করে ফেলা হয়, বা আমার খুব সাটল ওয়েতে শিফট করে, কারণ দেখোই তো তোমার বড় বোন আসলে এরকম রাগারাগি করে, হইচই করে, আমরা আর পারছি না, সো তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি এই জিনিসগুলো করো। সো আস্তে আস্তে করে কাইন্ড অফ ওই ফ্যামিলির বড় মেয়েও যেমন আর্লি প্যারেন্টিফাইড, মেজো মেয়েও বা যে আন্ডারস্ট্যান্ডিং বা কামার ভার্সন, তাকেও আর্লি প্যারেন্টিফাইড করা হয়, এবং গ্র্যাজুয়ালি দায়িত্বগুলো পুরোপুরি তাকে শিফট করে দেওয়া হয়। সো ওই যে এল্ডেস্ট ডটার বা বড় মেয়ে সিনড্রোমটা শুধু বড় মেয়েতেই সীমাবদ্ধ থাকে না, বাড়ির বড় মেয়ে, ছোট মেয়ে বা মেজো মেয়ে, যে কেউ এটার জন্য ভিকটিম হয়ে যেতে পারে এই ফ্যামিলিতে। এবং লাস্টলি এই মানুষগুলোর দায়িত্ব তার বাবা মাও কখনো নিতে চায় না, এবং ভাই বোনরাও নিতে চায় না। এবং আরও যেটা ব্রুটাল ট্রুথ, আলটিমেটলি যখনই মানুষগুলো একটা সময় টাকা কামানো শুরু করে বা তাদের পায়ের নিচের মাটিটা শক্ত হয়ে যায়, হ্যাঁ, তখন তাদেরকে একটু হয়তো মানুষজন মানে, তার পরিবারের সদস্যরা একটু সম্মান দেয়, বাট দিন শেষে যদি তারা কোনোদিনও না বলে, সাথে সাথে সবাই তাদের দিকে অসংখ্য মানে পচা কথা থেকে বা হার্টফুল কথা থেকে, সব ধরনের কথা দিয়ে তাদেরকে আঘাতের জর্জরিত করে, তাদেরকে বোঝার চেষ্টা খুব কম সময়ে করা হয়। কিভাবে তাহলে এই জায়গাগুলো থেকে আমরা বের হব, এখানে মুক্তির উপায়টা কি? প্রথম যে জিনিসটা আপনাকে এটা রিয়ালাইজ করতে হবে, নিজের ভালো থাকার দিকে ফোকাস করাটা কোনো স্বার্থপরতা না। নিজের ভালো থাকার দিকে ফোকাস করাটা স্বার্থপরতা না। আপনি নিজেকে ভালো রাখার জন্য কোনো মানুষ যদি আপনার কাছে সাহায্য চায় 10 বার, আপনি তাকে 5 বার হ্যাঁ বলে 5 বার না বলতে পারেন। আপনি তাকে 6 বার হ্যাঁ বলে 4 বার না বলতে পারেন। হ্যাঁ, এই না বলাটা আপনার জন্য অসম্ভব কঠিন, কিন্তু এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেন।
এবং এই জিনিসটা আপনি দেখেন যে সপ্তাহে একদিন একজনকে না বলি, ধীরে ধীরে ওটা কমিয়ে আনুন, আস্তে আস্তে করে দিনে একদিন একজনকে না বলুন। এই যে না বলার প্র্যাকটিসটা করছেন, এই যে নিজেকে গুরুত্ব দিতে হবে এইটার প্র্যাকটিসটা করছেন, আস্তে আস্তে করে নিজের ভালো লাগে এরকম কিছু একটা করার চেষ্টা করুন, যেখানে আপনি আপনার নিজস্ব সত্তাটাকে খুঁজে পাবেন। হয়তো আপনি ওটা কখনো এক্সপ্লোরই করতে পারেন নাই একটা প্রেশারের কারণে, যে কারণ আপনাকে গুড গার্ল হয়ে থাকতে হবে। তার মানে আমি বেসিক্যালি আপনাকে ধীরে ধীরে বাউন্ডারি সেটও করতে বলছি, এবং আপনার নিজের সাথে বোঝাপড়াটা আসতে হবে যে আলটিমেটলি আপনাকে রিলেশনশিপ হায়ারার্কিতে ফোকাস করতে হবে। ছোটবেলায় রিলেশনশিপ হায়ারার্কিটা যেমন থাকে, একজন অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে বা বিয়ের পরে রিলেশনশিপ হায়ারার্কি চেঞ্জ হয়ে যায়। এই ব্যাপারটাতেও আপনাকে ফোকাস করতে হবে, এবং আসলেই আপনাকে এটা মানতে হবে বাবা মাই আর ভাই বোনই। আপনার ভাই বোন আপনার সন্তান না, ওরা আপনার ভাই বোন। এবং কিছু সময়ের জন্য আপনি 15 বছর বয়সে যে দায়িত্ব নিতে পেরেছেন, আপনার ভাই বোনকে আপনি ওই দায়িত্ব নিতে দিতে চান না, কারণ আপনি ভাবেন ওরা ছোট। এটা খুবই ভুল একটা ধারণা। বরং আপনি ওদেরকে ওই দায়িত্বটা দেন, ওদেরকে ওই বাস্তব পৃথিবীতে হোঁচট খেতে দেন, যাতে আপনি ওদেরকে শেখানোর জন্য থাকতে পারেন। এবং আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি ওদের বোন, কাজে আপনি ওদের বাবা মার দায়িত্ব বা ওদের কাছ থেকে ওই বাবা মার সম্মানটা সবসময় পাবেন না। ওরাও মানুষ, ওরাও ভুল করতে পারে। আপনার এক্সপেকটেশন ওয়াইজ ওরা সবসময় আপনার মন মতো চলতে পারবে না। কাজে আপনি ওদের প্রতি তিক্ত হওয়ার আগেও আপনি আগে একটু লক্ষ্য করে দেখুন আপনার ভেতর থেকে ওদের প্রতি এক্সপেকটেশনটা যেটা আসছে ওটা কি আনহেলদি নাকি। কিন্তু আমি যে কথাগুলো বলছি এটা খুব জেনারেলাইজ, এর কারণ আপনার নিজেকে ভালোবাসাটা শিখতে হবে, আপনার নিজেকে ওই চিন্তাধারাগুলোতে বিশ্বাস করা শিখতে হবে। এটা আমরা এক বলায় শিখতে পারি না, এটা আমাদেরকে অনেক সময় আস্তে আস্তে করে আমাদের পার্সোনাল থেরাপিতে গিয়ে নিজের পার্সোনাল ট্রমা হিল করে এটা শিখতে হয়। আপনি যদি এরকম কিছুতে সাফার করে থাকেন, এটার অবশ্যই আপনি এখান থেকে বের হতে পারবেন আপনি যদি প্রপার হিলিং নিজেকে অফার করে থাকেন। আবারও বলছি, এটা কোনো ডায়াগনোসড ডিসঅর্ডার না, কিন্তু এটা আপনার আর্লি প্যারেন্টিং মিস্টেকের কারণে আপনি লাইফ লং সাফার করে যেতে পারেন।